আজকে আমি এই তড়িতের যে প্রশ্নগুলো হয় এসএসসি পরীক্ষাতে, সেই মানে তড়িৎ বলতে হচ্ছে স্থির তড়িৎ, চলতড়িৎ বা কি বলে ইলেকট্রোম্যাগনেটিক যে পার্টটা আছে, মানে হচ্ছে চৌম্বক যে অধ্যায়টা আছে, এই সমস্ত অধ্যায়গুলো মিলেই মানে খুব দ্রুত একটা কিছু বলার চেষ্টা আর কি। তো যাদের প্রস্তুতি খুব বেশি না, মোটামুটি যাদের কিছু কিছু বিষয়ে এখনও মানে জড়তা রয়ে গেছে, উত্তর করতে গেলে কিছুটা ভুল হয়, তারা যদি চিন্তা করেন যে না আমাদের অন্য কোনো অপশনের চেয়ে মোটামুটি যদি তড়িৎটাকে কনফার্ম করা যায় তাহলে ভালো হয়, তাদের জন্য আর কি মূলত এই তড়িতের ক্লাসটা। তো দেখি কতদূর কী করা যায়। তো আমরা প্রথমেই ছোট্ট করে বেসিকগুলোকে একবার দেখে নিব, এটা খুব বেশি সময় লাগবে না। এরপরে এই বেসিকটা দিয়ে আমার মনে হয় যে 3 নাম্বার এবং 4 নাম্বার অর্থাৎ গ এবং ঘতে আসা যে প্রশ্নগুলো করা হয়, তো সেই প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারবো। অর্থাৎ গয়ে 3 নাম্বার এবং ঘয়ে 4 নাম্বার, 7 নাম্বারের প্রস্তুতি। আর কয়ে যে মানে কাকে বলে বা কি এই ধরনের প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো মোটামুটি আপনারা করে ফেলতে পারবেন আশা করি। তো ধরে নিচ্ছি যে যাদের প্রস্তুতি খুবই খারাপ, মানে একটা প্রশ্নে 10-এর মধ্যে 7 তুলতে পারা মানে অনেক কিছু। আচ্ছা, তো আর যদি সংখ্যাগুলোকে আর ব্যাখ্যাগুলোকে একটু দেখে রাখতে পারেন তাহলে মোটামুটি 10 তুলে ফেলা যাবে। শুধুমাত্র এই 10ই নয়, এর সাথে মানে যে বেসিক ব্যাপারগুলো আছে বর্তনীর, সেই বেসিক ব্যাপারগুলো জানলে আমার মনে হয় যে নৈর্ব্যক্তিকের যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে 1-2 নম্বর আপনি পেয়ে যেতে পারেন, অথবা কখনো কখনো 3 নম্বরও পাওয়া যেতে পারে এই বিষয়গুলো থেকে। আচ্ছা, তো তড়িতে প্রথমে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একদম বেসিক। সেটা হচ্ছে কি থাকে, একটা সোর্স থাকে যেখান থেকে আমরা তড়িৎটাকে সরবরাহ করি, এবং এইটার নিচে লেখা থাকে 12 ভোল্ট, কোনোটার নিচে লেখা থাকে 6 ভোল্ট, 3 ভোল্ট, যে কোনো কিছু হতে পারে, একটা মান দেয়া থাকে, একটা বিভবের মান দেয়া থাকে। বিভব পার্থক্য এটা হচ্ছে এই যে লম্বা দাগটা দিয়েছি আমি আর এই যে খাটো দাগটা দিয়েছি, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এখন এই যে 12 ভোল্টের একটা কোষ আমি দেখাচ্ছি, এই কোষটা কখনো কখনো কি হয় এরকম থাকে, মানে দুইটা কোষ একসাথে দেখানো হয় যেটাকে আমরা বলি ব্যাটারি। তো সেটা কোনো সমস্যা না, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হিসাব সমান হবে। এখানে 6 ভোল্ট হতে পারে, 12 ভোল্ট হতে পারে, যা যা খুশি হোক না কেন, এই সিম্বলের ক্ষেত্রে কোনো কিছু আসবে যাবে না। এটা হচ্ছে আমাদের কোষ, এটা আমাদের লাগবে। আর এই যে আমি মানে কোষটা হচ্ছে মেইনলি এইটুকু আমি যদি বলি, আর একটু করে এটুকু থাকে মানে কানেকশন দেওয়ার জন্য। আর এর বাইরে যেটা, এটা আমি যে জিনিসটাকে লম্বা করছি এটা হচ্ছে তার, এটা আমরা সবাই জানি মোটামুটি। তারপর আমি বলে রাখছি, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে, সেই জন্য যেহেতু আমি বলেছি যাদের প্রস্তুতি খুবই কম তাদের জন্য আমি কথা বলছি। তো এই যে 12 ভোল্টের একটা কোষ নিলাম, এটা হচ্ছে একটা কোষ, এটা দিয়ে আমরা একটা বর্তনীতে তড়িতের প্রবাহ পাবো। কি পাবো? একটা জিনিস পাবো, সেটা হচ্ছে প্রবাহ। সেটাকে আমরা বলবো হচ্ছে আই। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা কারেন্ট হিসেবে চিনি। তো মৌলিক রাশি, অন্ততপক্ষে আমরা যারা প্রথম অধ্যায় পড়েছি বা অবজেক্টিভ প্রশ্নগুলোর উত্তর করেছি তারা জানি যে মৌলিক রাশিগুলোর মধ্যে একটি হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো আমরা একটু আস্তে আস্তে আসছি। তো প্রথমে এই তড়িৎ কোষটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে আমি একটা বিদ্যুৎ প্রবাহ এটার ব্যবস্থা করব। তো প্রবাহটা কার মধ্য দিয়ে যাবে? যাবে হচ্ছে একটা রোধের মধ্য দিয়ে। এইরকম একটা জিনিস আসে, সেটাকে আমরা বলবো হচ্ছে রোধ, যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সকে আমরা রোধ বলি এবং এটাকে প্রকাশ করি হচ্ছে আর দিয়ে, এবং এটার একক হচ্ছে ওহম, এবং ওহমের সিম্বলটা হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে ওমেগা। ওমেগা, এই সিম্বলটার নাম হচ্ছে ওমেগা, যেমন ABCD, এটা হচ্ছে ওমেগা। তো এই ওমেগা, এটা হচ্ছে আমার সিম্বল, আমি লিখবো হচ্ছে যেমন
এই রোধটা কতটুকু, আমি যদি বলি 5 ওহম, হ্যাঁ, এবং এটাকে পড়বো হচ্ছে 5 ওহম। আচ্ছা, আমরা একটা রোধ আমি সংযুক্ত করতে পারি একটা বর্তনীর সাথে। তো রোধটা বিভিন্ন রকম হতে পারে। রোধ এরকম আসতে পারে, একটা রোধ আমি সংযুক্ত করতে পারি, আমি দুইটা রোধ সংযুক্ত করতে পারি, ঠিক আছে, আমি এর বেশিও রোধ সংযুক্ত করতে পারি, আমি 3 নাম্বার রোধটাকে 3 নাম্বার একটা রোধ সংযুক্ত করতে পারি এর সাথে বিভিন্নভাবে। যেমন হচ্ছে আমি এটাকে আরেকটা রোধ এখানে সংযুক্ত করতে পারি। এখন আমাদের যে বর্তনীগুলো এটার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, দেখতে একটু অদ্ভুত মনে হচ্ছে। তো কি হচ্ছে আমি বলছি। তো রোধ আমরা সংযুক্ত করতে পারি একটা বর্তনীতে। আচ্ছা, তো আমি যা কিছু করি না কেন সব শেষে দেখা যাচ্ছে কি যে আমি অনেক কিছু সংযুক্ত করলাম, তা আমি এখনই যাচ্ছি না সেই সব বিষয়ে। এটা হচ্ছে আলোর উৎস, বাল্ব যেটাকে বলে, লাইট সোর্স। এই জিনিসটা আমি সংযুক্ত করতে পারি। তবে যাই করি না কেন আমার অবশ্যই দুইটা প্রান্ত থাকবে। এই দুইটা প্রান্তের সাথে আমি কিসের সংযোগ দিব, এই যে তড়িৎচালক শক্তি, এই যে কোষ, ব্যাটারি, এগুলোর সংযোগ দিব আমি, কারণ এই কোষ ছাড়া আমার বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা, এইবারে আমরা তড়িৎ সংযোগ দেবার আগে কিছু কাজ করি। কাজটা হচ্ছে যে এই যে আমরা একটা কি করলাম, দুইটা রোধ সংযুক্ত করলাম, একটাকে বলতে পারি R1, একটাকে বলতে পারি R2, হ্যাঁ। তো এই রোধ দুইটাকে আমরা যে সংযুক্ত করলাম, এই সংযুক্ত করাটাকে বলা হয় হচ্ছে সমবায়। সমবায়, সমবায়টা আমাদের তড়িতের বর্তনীতে যে কোনো কিছুর সমবায় হতে পারে। আমরা এখানে রোধ নিয়ে কথা বলছি, আমরা দেখা যাচ্ছে কি ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো, যেটাকে বলে ধারক, হ্যাঁ, বা অন্য যে কোনো কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আমরা যাই বলি না কেন, ইলেকট্রনিক কম্পোনেন্ট, যে কোনো কিছু হতে পারে। তো তাদের যে সমবায়টা হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সারি সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণীতে একটা যাবে, আর একটা হচ্ছে সমান্তরালে যাবে। তো শ্রেণী বলতে কি, যদি দুইটা কম্পোনেন্ট থাকে, এই যেমন একটা কম্পোনেন্ট হচ্ছে R1 আর একটা হচ্ছে R2, তো এই দুইটাকে আমি এইভাবে জুড়লাম যে আমি যখন এটাকে জুড়ে দিব, তারপরে আমি যদি একটা যে একটা পুরো একটা তার তৈরি হবে আর কি, একটা পথ তৈরি হবে। এই পথে যদি আমি একটা বিন্দু থেকে হাঁটতে শুরু করি, তাহলে কি হবে, R1 এর বিন্দুটা শেষ হলো, তারপরে আবার R2 এর বিন্দুটা শুরু হবে, এরকমভাবে হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সমবায়। আরেকটা ব্যাপার হবে, যদি আমি কিনা আরেকটা সমবায় লিখি, আমি জানি না, একটা সেকেন্ড, আমি একটু জিনিসটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, এটা নিচে চলে যাবে, আমি লিখলে নিচে চলে যাবে। আচ্ছা, তো এই সমবায়টা লিখলাম। তো আমি বাম দিক থেকে কিছু, ডান দিক থেকে কিছু জিনিস মুছে দিচ্ছি, যে রোধ, রেজিস্ট্যান্স, এটা আশা করি আমার মুখস্থ হয়ে গেছে, যে আমি কয়েকটা জিনিস বলেছি। আচ্ছা, তো এবারে আমি এটাকে সমান্তরাল সমবায় দিচ্ছি। এটা একটু খেয়াল করেন, এখানে কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলোকে একটু স্লিপ করতে পারে। তো এই দুইটা জিনিসকে আমি এভাবে রাখলাম। এখন এই যে দুইটা রোধ হতে পারে, সেটা R1, হতে পারে সেটা R2, আমি মানগুলো এখনই স্পেসিফিক বলছি না। তো এটাকে আমি এভাবে সংযুক্ত দিলাম, একটা তার থেকেই তো সংযুক্ত হবে। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে যে দেখেন, যখন আমি আমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের যে পথ, এই গ্রিন যে পাথটা, এটা হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহের পাথ। এই পাথটা এসে কি করলো, দুই দিকে চলে যাওয়ার রাস্তা পাচ্ছে। সে দেখছে যে আমি দুই দিকে যেতে পারি। যদি এরকম হয় যে আমি দুইটা কম্পোনেন্ট এমনভাবে সাজিয়েছি যে তাতে কি হচ্ছে, বিদ্যুতের পাথটা
দুইটা কম্পোনেন্টের কাছে যাওয়ার জন্য আলাদা আলাদা পথে যেতে হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সমান্তরাল সমবায়। জাস্ট এতটুকু বুঝলেই হবে যে একটা বিন্দু থেকে যখন দুইটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা পথ তৈরি হয়, তখন সেটা সমান্তরাল সমবায়ের জন্য হয়। আচ্ছা, তো এটা কি হলো? এই পাদটি এসে একটা বিন্দুতে আবার মিলিত হয়, তখন আমরা বলি যে এই R1 এবং R2 এই দুইটা সমান্তরাল সমবায়ে আছে। কনসেপ্টের মধ্যে ইম্পর্টেন্সটা হচ্ছে এইখানে দিতে হবে, মনোযোগটা এখানে দিতে হবে যে এই যে আমার মানে বর্তনীর যে প্রবাহ, সেই প্রবাহটা কি হচ্ছে R1 এর মধ্য দিয়ে যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে যাচ্ছে, একই পথে, কোনো পরিবর্তন নাই, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর যদি বর্তনীর প্রবাহটা দুইটা আলাদা কম্পোনেন্টের জন্য দুইটা আলাদা পথে যায়, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন তিনটা যদি কম্পোনেন্ট নেই, তাহলে কি হতে পারে? তিনটা কম্পোনেন্ট হলে সেটাও হবে। সেটা যদি আমি যদি কি করি, এখানে আমি আর একটা কম্পোনেন্ট নেই, হতে পারে আরেকটা আমি রোধ নিলাম, হ্যাঁ এটাও একটু দেখা যাবে না, আমি এভাবে লিখি, এটা হচ্ছে আরেকটা রোধ নিলাম, এটা যদি এখানে হয়, তো তখন কি হবে? তখন এটা কি হলো? তিনটা পথে বিভক্ত হলো। তখন এই তিনটা কম্পোনেন্ট আমার কি হচ্ছে? শ্রেণী সমান্তরাল সমবায় আছে। আচ্ছা, এই সমবায়টা বোঝার পরে আমি এটাকে মুছে দিচ্ছি, দুইটা সমবায়। আচ্ছা, এইবার এটার সাথে যদি আরেকটা রেজিস্ট্যান্স বা রোধ এভাবে থাকে, অর্থাৎ দেখা গেলো আমি একটা পথে এসে দুইটা পথ আবার মিলিত হয়ে যখন একটা পথের মধ্যে যায়, তখন আমরা বলবো সেটা কি হয়? সেটা আবার শ্রেণী সমবায়ে যুক্ত। একটা সমান্তরাল সমবায়ের সাথে আরেকটা রোধ বা আর দুইটা রোধ শ্রেণী সমবায়েও যুক্ত হতে পারে, আবার সমান্তরাল সমবায়েও যুক্ত হতে পারে। এটা হচ্ছে যুক্ত হওয়ার ব্যাপারগুলো। আচ্ছা, তো এইটুকু দিয়ে আমি কতটুকু করতে পারি, কি করতে পারি দেখা যাক। তো কনসেপ্ট হচ্ছে এই কয়েকটা, যে আমার কনসেপ্টগুলো কি কি? আমার কনসেপ্টগুলো হচ্ছে একটা তড়িৎচালক শক্তি থাকবে, আমরা সেটাকে বলি কোষ, আমি এরকম সিম্বল সেখান থেকে সেটাকে আমি যুক্ত করলে বর্তনী মানে বর্তনীতে তড়িতের প্রবাহ পাবো আমরা। আচ্ছা, তো এখানে আমি সরাসরি এই ভোল্টেজটা যুক্ত করে দিব, বিভব পার্থক্যটা যুক্ত করে দিব কোথায়? আমার তড়িৎ বর্তনীতে। এখানে সুইচের মাধ্যমে যুক্ত করার একটা ব্যাপার আছে, কিন্তু আমি সুইচের মধ্যে যাচ্ছি না আপাতত, এখনই সুইচের ধারণাটা আমি একটু পরে আসবো। এবং নর্মালি কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে যে সমস্ত প্রশ্ন আপনার সামনে আসবে, সেই প্রশ্নের মধ্যে সুইচের ব্যাপারগুলো থাকবে না। তো এটা নিয়ে পরে কথা বলছি, একটু আস্তে ধীরে যাচ্ছি। হ্যাঁ, আর টার্গেট কিন্তু হচ্ছে 3 + 7 10। আচ্ছা, এইবার এখানে আমি সমবায় দিলাম হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ে যে দুইটা রোধকে আমি দিলাম, এটা আরেকটু কাজ করে নিই আমরা। শ্রেণী সমবায়ে যে দুইটা রোধকে দিলাম আমি, সেই রোধ দুইটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই রোধের মান কত হবে। তাহলে আমি যদি বলি এই বর্তনীতে এইটুকুতে মানে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী রোধ কত, এখানে মোট কতটুকু রোধ আছে, এখন আমাকে বলতে হবে যে আর মোট রোধ। তো মোটকে আমরা বলি সিরিজ, ছোট্ট করে একটা এস লিখি, এটাকে দিয়ে আমরা বোঝাই যে এটা সিরিজে আছে। একটার পর একটা থাকলে তখন আমরা জাস্ট যোগ করে দিই, যোগ করে দিয়ে বলি যে R1 + R2 এই পরিমাণ রোধ আছে। এখন R1 এর মান আমি যদি বলি যে ওকে ফাইন, এখানে 6 ওহম আর এখানেও 6 ওহম, দুইটা 6 ওহমের রোধ শ্রেণীতে যুক্ত। আচ্ছা, দুইটা 6 ওহমের রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে কি হবে? তাহলে তার টোটাল রোধ কত হবে? শ্রেণী সমবায়ে আমি তার রোধ কত পাবো? তার টোটাল রোধ হবে হচ্ছে RS হবে 6 + 6 মানে 12 ওহম। সিম্পল ব্যাপার। আমরা এটা কি করলাম? আমরা এই যে রোধটা নির্ণয় করলাম, RS এর মান বের করলাম, সেটা হচ্ছে তুল্য রোধ, সেটা হচ্ছে তুল্য
রোধ। এই তুল্য রোধ বের করার ব্যাপারটা গ নাম্বার প্রশ্নটাতে সচরাচর আসে, কিন্তু দেখা যায় কি যে এই ক্ষেত্রে মানে আমাদের যে বর্তনীটা, সেই বর্তনীটা খুব সহজ হয় না, একটু কমপ্লেক্স হয়, যে দুইটার জায়গায় চারটা রোধ এইরকম দুইটা পরস্পর কি হয় মানে শ্রেণীতে যুক্ত থাকে না, দেখা গেল কি একটা শ্রেণীতে থাকে, দুইটা সমান্তরালে থাকে। এগুলো আমরা একটু পরে আসছি। তাহলে কি দেখা যাচ্ছে, এ এবং বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ কত? তুল্যরোধ হচ্ছে 12 ওহম। এখানে 12 ওহম রোধ আছে মোট। আচ্ছা, এইবার আমরা যদি চিন্তা করি যে এখানে কতটুকু রোধ আছে, এই যে সমান্তরাল সমবায়টিতে কতটুকু রোধ আছে। আমি এই রোধটার কথা আপাতত ভুলে যাচ্ছি। এখানে যদি ওপরে R1 এর ভ্যালু এখানেও যদি 6 হয়, ধরে নিলাম R1 6, R2 এটা হচ্ছে 6 কি ওহম। সবসময় চেষ্টা করবেন এককটাকে লিখে দেওয়ার জন্য, এটা হচ্ছে সবচেয়ে ভালো প্র্যাকটিস। না লিখতে লিখতে মাঝে মধ্যে দেখা যায় কি এই ভুলগুলো হয় আমাদের। আচ্ছা, তো এই হচ্ছে 6 ওহম 6 ওহম। তাহলে আমি যদি এই দুইটা বিন্দুর নাম দেই সি এবং ডি, তাহলে সি এবং ডি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ কত হবে, মানে এখানে মোট কতটুকু রোধ আছে, অর্থাৎ এই পথে যদি আমার তড়িৎকে অতিক্রম করতে হয় তাহলে সে মোট কতটুকু বাধার সম্মুখীন হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কতটুকু বাধা পাচ্ছে সে, এইটা আমরা একটু দেখি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিভাবে এই বাধাটা নির্ণয় করে। আমরা উপর দিক থেকে একটু জায়গা পরিষ্কার করে নিচ্ছি, এবার দেখি। তো আচ্ছা, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটাকে এইভাবে লেখা হয় যে 1/RS সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে মূল সূত্রটা, এভাবে লেখা হয়। তার মানে RS নির্ণয় করার জন্য আমাকে এটাকে কি করতে হচ্ছে, এটার ইনভার্স, প্রত্যেকটা ইনভার্স নিয়ে তারপরে টোটালটার আবার ইনভার্স করতে হচ্ছে। তো কেউ এটাকে এভাবে লিখেন যে আমি তাহলে RS কত পাবো, মানে RS মানে হচ্ছে কি এটার ইনভার্স, রাইট? RS হচ্ছে 1/RS এর ইনভার্স, তার মানে হচ্ছে 1/RS মানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এই দুইটা জিনিসের ইনভার্স, এটা হচ্ছে RS। তো এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, যদি আপনি জেনে থাকেন অলরেডি এই সূত্রটা তাহলে খুব সহজে এখান থেকে বের করতে পারবেন, কোনো ব্যাপার না। এই সমীকরণটা বের করার অভ্যাস থাকলে বের করা যাবে, কিন্তু আমরা নর্মালি যেটা করে থাকি যে এই সমীকরণটার জায়গায় আপনি শুধুমাত্র RS যে সমান্তরাল সমবায়, এই ক্ষেত্রে আপনি রোধ যতগুলো থাকবে সেগুলোর গুণফল লিখবেন, যেমন R1 টাইমস R2, আর নিচে লিখবেন R1 প্লাস R2। যদি কোথাও সমান্তরাল সমবায় থাকে, সমান্তরাল সমবায় থাকলে কি করতে হচ্ছে, 6 গুণ 6, দুইটা সমান্তরালে আছে, এখন কি করতে হবে, ভাগ করব হচ্ছে এদের যোগফলকে দিয়ে। এইবার এটার মান কত আসছে, মান আসবে হচ্ছে উপরে হচ্ছে 36, নিচে আমি পাচ্ছি 12, সুতরাং 3, আমার ভ্যালুটা পাচ্ছি আমি 3 ওহম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে একটা পথ বর্তনীর, সেই পথে যখন বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ হচ্ছে কি 6 ওহম রোধের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হচ্ছিল, তখন আরও 6 ওহমকে যখন আমি কি করলাম, মানে যুক্ত করলাম, তখন রোধ হয়ে গেল 12 ওহম। কিন্তু যখন আমি সমান্তরালে সেই একই মানের আরেকটা রোধকে বৃদ্ধি করি, তখন কি হয়, রোধের মান কমে যায়। তার মানে সমান্তরাল সমবায় সৃষ্টি করে, সমান্তরাল সমবায় যদি হয় কোথাও, সেখানে আমি রোধের মান কমাতে পারি, অর্থাৎ তড়িৎ প্রবাহকে বাড়াতে পারি। তাহলে কি, রোধ এবং তড়িৎ প্রবাহ বিপরীত রাশি, তাই তো? আমাদের যত বেশি রোধ থাকবে, মানে বাধা থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, কার রেজিস্ট্যান্স থাকবে, তড়িৎ প্রবাহের পথে। এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা কোথায় বসিয়েছি, রেজিস্ট্যান্সগুলোকে বসিয়েছি হচ্ছে তড়িৎ প্রবাহের পথে। এর মধ্য দিয়ে তো তড়িৎকে প্রবাহিত হতে হয়, আর তো কেউ না, শুধু তড়িৎ। তাহলে তড়িৎ প্রবাহের পথে যে বাধা বা রেজিস্ট্যান্স, সেটা যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ কমে যাবে, এবং তড়িৎ প্রবাহের পথে যদি রেজিস্ট্যান্স কম হয় তাহলে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। বেশ, তাহলে এইভাবে আমরা বের করতে পারলাম তুল্যরোধ। সি এবং ডি বিন্দুর তুল্যরোধ হচ্ছে তাহলে 3 ওহম। তাহলে কয়টা ইনফরমেশন পেলাম, যে আমরা যদি দুইটা বা তার বেশি রোধকে
সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে রোধের মান কিছুটা কমে যায়। কতটুকু কমে যায়, কিভাবে কমে যায়, এটা যখন আমরা প্রবলেমগুলো সলভ করতে থাকব এবং এই সার্কিটগুলো নিয়ে ঘাটাঘাটি করব তত বেশি বুঝে ফেলবো। আরও অনেক কিছু থাকবে, একবার আমি কিছুই বলতে চাচ্ছি না আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরালের জন্য কি করব, আমি আবারও একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে একটা রোধ আমি দেই, ওকে ফাইন, এই একটা রোধ আমি এখানে রাখলাম, আরেকটা রোধ আমি এখানে রাখলাম, আরেকটা রোধ আমি এখানে রাখলাম, আমি 3টা রোধ এনেছি। এইবার আমি কি করি, এটাকে কানেক্ট করি। হ্যাঁ, এখন 3টা রোধ দেখেন খুব সুন্দর করে শ্রেণী সমবায়ে সাজানো আছে। এটা কি দেখে কি মনে হচ্ছে, শ্রেণী সমবায় মনে হচ্ছে, কিন্তু তারগুলো খুব কমপ্লিকেটেড, তাই তো? তাহলে এখানে রোধগুলো কি হয়েছে, এটা কি শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? এটাকে দেখার জন্য এত কিছু চিন্তা করার দরকার নেই। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার তড়িতের যে পথ সেটা বের করতে হবে। এই হচ্ছে আমার একটা রোধ, এটার মধ্যে দিয়ে একটা পথ চলে গেছে, যে পথটা গিয়েছে সেই পথটা যেখানে শেষ হয়েছে সেই পথটার শেষ অবস্থানটাকে আমি মার্ক করলাম। আচ্ছা, তারপরে এখানে আরেকটা পথ ভাগ হয়ে গিয়েছে, সেই ভাগ হয়ে যাওয়া পথটা একটা জায়গায় এসছে, মানে আমি 2টা পথ পাচ্ছি। তাহলে এখানে একটা পথ, এখানে এই পর্যন্ত এসে একটা পথ কি হচ্ছে, এই একটা পথ শেষ হচ্ছে এটার মধ্য দিয়ে গিয়ে সেই একই বিন্দুতে, তার মানে হচ্ছে এটা 2 নাম্বার পথ। আবার আরেকটা পথ আছে, সেটা আরেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে সেই একই বিন্দুতে, তার মানে এটা হচ্ছে 3 নাম্বার পথ। তাহলে এই যে তড়িতের প্রবাহের পথ, সেই পথটা 3টা পথ, 3টা রেজিস্ট্যান্সের জন্য 3টা পথ। তাহলে খুব সহজেই বোঝা যায় যে এই 3টা রোধ কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। কিন্তু মানে এখানে দেখতে মনে হচ্ছে না সমান্তরাল সমবায় বলতে আমরা নর্মালি এভাবে এঁকে দেখাই। খুব কমপ্লিকেটেড করার তো দরকার নাই যে 3টা প্রান্ত 3টা রোধের একই সাথে থাকবে, এটাই তো সমান্তরাল সমবায়। এখন কি হচ্ছে, এরকম আরও কমপ্লিকেটেড কিছু পাওয়া যেতে পারে সামনে, আমরা দেখব যে আমাদের বোর্ডে কতটুকু কমপ্লিকেটেড প্রশ্ন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। কিন্তু মূল যে কথাটা সেটা একই থাকবে। মূল যে কথাটা সেটা একই থাকবে, তুল্য রোধ নির্ণয় করা কি হয় সেটা। এখন এখানে আরেকটা জিনিস, এখানে এই কোষটাকে মুছে দেওয়ার আগে আরেকটা জিনিস আমি বলে রাখবো, সেটা হচ্ছে যে তড়িৎ অর্থাৎ আয়ের যে প্রবাহটা হবে, তড়িতের যে প্রবাহ হবে সেই প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে। এই বড় যে দাগটা আছে উঁচু, উঁচু থেকে সে নিচুর দিকে যাবে সবসময়। উঁচু থেকে নিচুর দিকে বলতে হচ্ছে যে উঁচু থেকে এই দিক দিয়ে না, অর্থাৎ তাকে বর্তনীটা কমপ্লিট করে আসতে হবে। একটা বর্তনী থাকবে, সেই বর্তনী কমপ্লিট করে আসতে হবে। সেই বর্তনীর কোথাও হয়তো আমার একটা রোধ সংযুক্ত আছে, বা 2টা বা 3টা বা একাধিক রোধ সংযুক্ত আছে। এবার আমরা আরেকটা সূত্র শিখব। সূত্রটা কি, আমরা ইতিমধ্যে দেখেছি যে এটাই তো আমার তড়িৎ চালক শক্তি। আমি ভি ইকুয়াল টু হচ্ছে 12 ভোল্ট। এই 12 ভোল্ট দিয়ে আমি কি করতে চাচ্ছি, তড়িৎ প্রবাহিত করতে চাচ্ছি। এখন এই 12 ভোল্ট দিয়ে আমি আসলে কতটুকু তড়িৎ প্রবাহিত করতে পারবো সেটা হচ্ছে কথা। কিভাবে করব, এখানে আমার এই তড়িৎটা প্রবাহিত হবে হচ্ছে একটা রেজিস্টরের মধ্য দিয়ে। একটা বলতে আমি যদি চিন্তা করি যে সমস্ত রেজিস্টরগুলো তো একটাই রেজিস্টর মোটামুটি, কারণ 12 ভোল্টের সাথে যখন আমরা কানেক্ট করব, এটার যে 2 প্রান্ত, সেটার 2 প্রান্ত হচ্ছে একটা রেজিস্টরের সাথেই থাকবে। আমি যতগুলো রেজিস্টরের সাথেই দিই না কেন, ওই একটা রেজিস্টরকে আমি তখন বলতে পারবো যে তুল্য রোধ। যতগুলো রোধকে আমি যুক্ত করি না কেন তার মানকে একটা মানে প্রকাশ করা সম্ভব। এটাই হচ্ছে সেই মোট ভোল্ট। তাহলে আমি যে সাপ্লাই ভোল্টটা দিচ্ছি
সেটা কি করছে, একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। ভোল্টেজটা তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। সেই তড়িৎ প্রবাহটা কীরকম হয়, আই আর এরকম। এটা হচ্ছে সূত্র। আমি এটা নিয়ে খুব বেশি এখন কথা বলবো না, কনসেপচুয়ালি যখন আমরা আগাবো তখন এটা নিয়ে কথা বলতে থাকবো। তো ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। কি কি করতে পারবো দেখা যাক। আমাদের মোটামুটি যতটুকু প্রশ্ন আছে সব প্রশ্নই সমাধান করা সম্ভব। সামনে সম্ভবত আরেকটা দুইটা ইকুয়েশন আসবে, সেই দুইটা একটা ইকুয়েশন অ্যাড করি যদি, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি মানে ক্ষমতা, পাওয়ার ইকুয়াল টু ভি আই। এই ক্ষমতার ইকুয়েশনটা এটা থাকবে, এবং এইটাকে ব্যবহার করে আমরা আরেকটা কাজ করতে পারবো, যেমন হচ্ছে পি ইকুয়াল টু, আরেকটা ফর্ম আমাদের প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে পি ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর। সো আই আর টাইমস আই, এই জিনিসটা হবে হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে আমার মোট ফর্মুলা এই তিনটাই থাকবে, যেটাকে আমরা দুইটা ফর্মুলা দিয়ে কানেক্ট করেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, একটা হচ্ছে পি ইকুয়াল টু ভি আই, আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার্ড আর। এই তিনটা ফর্মুলা। আপাতত এইটা নিয়ে আমরা আরও অনেকগুলো কাজ করব, সেই কাজগুলো দেখে তারপরে দেখেন কি করা যায়। একটু মন দিয়ে দেখেন, তাহলে এই একটা ক্লাস করার পরে দেখা যাক কয়টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, এইটা মনে হয় মুছে দেওয়া ঠিক হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটা বাস্তবসম্মত সার্কিটকে ড্র করি। বাস্তবসম্মত বলতে হচ্ছে ওকে ফাইন, একটা পরীক্ষায় আসা সার্কিটকে ড্র করি। এবং সেটা হচ্ছে এরকম একটা, আপনাদের টেস্ট পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসছে এরকম। এখানে এটা কি, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি। কারেন্ট কোন দিকে যাবে, কারেন্ট বলতে বিদ্যুৎ প্রবাহ কোন দিকে যাবে, এটা হচ্ছে এদিকে যাবে। এইবারে এখানে একই কথা আমি এখানেও আঁকতে পারতাম, এখানেও আঁকতে পারতাম, রেজিস্ট্যান্সটা একই ব্যাপার হতো সেক্ষেত্রে। এখানে এসে আমি দেখলাম দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই একটা, এই আরেকটা। আবার সেম জিনিসটা এরকম আরেকটা কাজ করেছে। এখানে এসে আবার এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এই কাজ করেছে। এখন এই হচ্ছে বর্তনী সম্পূর্ণ হলো। ভোল্ট কত, এখানে হচ্ছে 8 ভোল্ট দিয়েছে। এইবার বাম পাশের রোধের মান 100 ওহম, ডান পাশের রোধের মান 160 ওহম। বাম পাশের রোধের মান 350 ওহম, ডান পাশের রোধের মান 300 ওহম। মানের একটু হেরফের হতে পারে, আমি যে কোথাও ভুলও করতে পারি, সেটাও কোনো কথা না। মানে আমি যে সোর্স থেকে নিয়েছি সেটাও ভুল হতে পারে, তবে জিনিসটা আপনারা মিলিয়ে দেখবেন। খুব একটা কমপ্লিকেটেড কিছু না। তো এখন এখানে কি হয়েছে, প্রশ্নটা হচ্ছে বর্তনীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িতের নাম দিলাম হচ্ছে আমি আই। তাহলে বর্তনীর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎটা প্রবাহিত হয় কিভাবে সেটা আমি একটু বলে যাই। এই যে যখন এখানে আসলো তখন এই তড়িৎটা দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল। মানে এই যে আই, এই আইটা বন্টন হয়ে যাবে, কোনো পথ দিয়ে একটু বেশি যাবে, কোনো পথ দিয়ে একটু কম যাবে। বা দুই পথেই সমান যেতে পারে। যদি দুই পাশের বাধা একই থাকতো তাহলে সমান যেত, যেহেতু দুই পাশের বাধা কম এবং বেশি সেহেতু বেশি কম হবে। এখানে যেহেতু বাধা বেশি 160-এর দিকে, সেহেতু এদিক দিয়ে কম বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এটা কতটুকু কোন দিকে যাচ্ছে সেটা আমরা হিসাব করব, কিন্তু আমরা মোট প্রথমে হিসাব করছি। এটা খুব সহজ একটা প্রশ্ন। তাহলে মোট হিসাবটা করার জন্য আমি কি করব, মোট তড়িৎ প্রবাহ হিসাব করব। তো এই তড়িৎটা এসে কি করবে, শেষ করি, তখন এই যে তড়িৎটা এসে এখানে আবার মিলিত হবে। তার মানে এইখানে যে আইটা থাকবে, এইখানে কিন্তু আই থাকবে না, এখানে ভাগ হয়ে যাবে, অন্য কিছু থাকবে। কিন্তু আবার এখানে এসে
1 হয়ে যাবে, মানে টোটাল আই হয়ে যাবে। আবার এখানে ভাগ হবে, ভাগ হয়ে এসে আবার এখানে আই প্রবাহ হয়ে তারপরে এই বর্তনী সম্পন্ন করবে। তার মানে টোটাল সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এটাকে নির্ণয় করতে হবে। তাহলে টোটাল প্রবাহ, মোট প্রবাহ আই নির্ণয় করার জন্য আমাকে কি জানতে হবে? মোট রোধ কত আছে, এই সার্কিটটাতে মোট কতটুকু রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, কীভাবে বের করব? প্রথমে আমরা দেখব যে 100 এবং 160 এখানে কতটুকু রোধ আছে। দেখা যাচ্ছে কি এটা সমান্তরাল সমবায়ে যুক্ত, কারণ এখানে এসে দুইটা পথে বিভক্ত হয়েছে। কে বিভক্ত হয়েছে? 100 এবং 160, এই দুইটা জিনিস পথে বিভক্ত হয়েছে। তার মানে এইখানে রোধ কতটুকু আছে? এখানে রোধ আছে হচ্ছে, এখানে তাহলে রোধ আছে, মোট রোধ আছে হচ্ছে 100 গুণ 160 ভাগ 260, তাই তো? 100 গুণ 160, দুইটাকে গুণ করলাম আর দুইটাকে যোগ করলাম, তাহলে কত হচ্ছে? তাহলে আমি কি করব? 1600 ভাগ 26, তাই তো? 1600 ভাগ হচ্ছে 26, একটা মিনিট, 1600 ভাগ 26, তাহলে এটা কত হচ্ছে? 61.54, 61.54 এরকম একটা ভ্যালু আমি পাচ্ছি। এটা ওহম। এরপরে এখানে আছে হচ্ছে কত? এই দুইটা মিলে আমার কতটুকু রোধ দিয়েছে? 61.54 ওহম। আর এই দুইটা মিলে কতটুকু রোধ দিল আমাকে এখানে? দেখি আমরা, দুইটা যেহেতু সমান্তরাল সমবায় আছে তাহলে কি করতে হবে? দুইটাকে গুণ করতে হবে, তার মানে 350 গুণ 300 ভাগ করতে হবে হচ্ছে 650 দিয়ে, যোগ করলে 650 হয়। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে দেই অন্তত। 3 35 হচ্ছে 105, তাহলে 105 শূন্য 1050, 30 গুণ 350 হচ্ছে 1000, না 10,500 ভাগ হচ্ছে 65, 161.54। এখানে কতটুকু পাচ্ছি আমি? 161.54 ওহম। ঠিক আছে, 161.54 ওহম। এইবার এখানে আমি এভাবে রিপ্লেস করতে পারি। জিনিসটা কি? রিপ্লেস করা জিনিসটা কি? মানে এই দুইটা মিলে একটা রোধ হচ্ছে, দেখেন এই যে এই জায়গাতে এই রোধটা আছে, আর এই জায়গাতে আছে এই রোধটা, এবং এরা কিসে যুক্ত? এরা আবার শ্রেণীতে যুক্ত। তাহলে শ্রেণীতে যুক্ত মানে হচ্ছে টোটাল রোধ, তাহলে কী হবে? এখানকার মোট রোধ আর এখানকার মোট রোধ আমি যোগ করে দিব। তাহলে কত হচ্ছে? তাহলে আমার মোট রোধ হবে হচ্ছে, তাহলে আর এস সমান হচ্ছে 161 প্লাস হচ্ছে 61.54, 223.08, 223.08 এরকম একটা রোধ আমি পাচ্ছি। এটা হচ্ছে আমার টোটাল রোধের মান। এইবার আমাকে কি করতে হবে? আমি টোটাল রোধটাকে পেয়ে গেছি। এবার আমার টার্গেটটা হচ্ছে তড়িৎ প্রবাহের মান বের করা। তাহলে বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ সেটা কি হবে? তাহলে প্রবাহ আই সমান কি হবে? ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে আমার মেইন সূত্র। তাহলে আই সমান হচ্ছে ভি ওভার আর, তাহলে ভি ওভার আর। ভোল্টেজ কত আছে আমার? ভোল্টেজ আছে হচ্ছে 8 ভোল্ট। তাহলে 8কে আমি শুধুমাত্র কি দিয়ে ভাগ করলাম? ভাগ করলাম হচ্ছে এই যে টোটাল যে রোধ, অর্থাৎ 223.08 ওহম, এটাকে দিয়ে। আচ্ছা, তাহলে 8 ভাগ 200,
0.035, তাহলে 0.036, এর পাশে একটা 8 ছিল তাই আমি এটাকে 6 লিখলাম। এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তার মানে এতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এই উত্তরটা পাওয়ার জন্য সিম্পল ক্যালকুলেশন, এই সূত্রটার ব্যবহার, আর হচ্ছে এই কনসেপ্টটা। তাহলে এই যে কনসেপ্টটা আসলো, এই কনসেপ্টটা আমরা আরেকবার একটু ঝালাই করে দেখি। যেমন এটা একটু মুছে দিই। পুরোটা মুছে দিই। যেমন ধরা যাক এখানে আমি একটা রোদ নিলাম। এই রোদটাকে কি করলাম, আমি শ্রেণীতে আরও এরকম 2টা রোদ নিলাম। ছোট্ট একটা সংখ্যা দিয়ে আমরা হিসাব করবো আবার। প্রত্যেকটা রোধের মান আপনি মনে করেন যে R = 6 ওহম। তাহলে প্রত্যেকটা রোধ 6 ওহম করে আছে এখানে। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে হচ্ছে তাহলে A এবং B এই 2টা বিন্দুর মধ্যে এবং C। তাহলে তুল্য রোধ কী হবে? A এবং C এর মধ্যে যে রোধ, A এবং C এর মধ্যে মোট রোধ কত? সেটা হচ্ছে 6 × 6 ভাগ 6 + 6, তার মানে হচ্ছে 36/12 3। তাহলে 3 ওহম রোধ এখানে আসবে। ঠিক আছে? তাহলে এ এবং সি এর মধ্যে রোধ হচ্ছে 3 ওহম। তাহলে এ সি এটার মধ্যে আমি এখানে কি করতে পারি? 3 ওহমের একটা রোধ রাখতে পারি। আর সি এবং বি এটার মধ্যে কত ওহম? এখানেও একটা 3 ওহম রোধ থাকবে। একই ভ্যালু আসবে যেহেতু এটাও 6 তাহলে 3 ওহম এবং 3 ওহম এরা আবার কিসে আছে? এ থেকে সি এবং সি থেকে বি, এরা হচ্ছে সিরিজ কানেকশনে আছে। তার মানে হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী রোধ হচ্ছে কি হবে? এ এবং বি এর মধ্যে রোধ যে এই দুইটাকে আমরা এক করে ফেলতে পারি, তাহলে সেখানে কি হবে? এটা হচ্ছে 3 আর 3 6 ওহম। এটাই হচ্ছে আমার কথা। এইভাবে আমরা এই আগের প্রবলেমটাকে ভেঙেছি। এই রকম জিনিসগুলো কয়েকটা সমস্যা যেটা হবে, সেই সমস্যাগুলোকে যদি আমরা ভাঙতে পারি তাহলে আমাদের জন্য এই 3টা মার্কস, অর্থাৎ তুল্য রোধ নির্ণয় করার যে মার্কসগুলো থাকে, এটা আমরা নির্ণয় করতে পারবো। এই তুল্য রোধ জিনিসটা কিন্তু আবার 1 নাম্বারের জন্য আসে। তো এখানে আমি বলি, এখানে ধরেন এখানে হচ্ছে 10 ওহম, এখানে হচ্ছে 20 ওহম। এখন এটার সাথে আরেকটা রোধ আমি দিতে পারি, সেটা হচ্ছে মনে করেন 20 ওহম দিলাম। এখন তুল্য রোধ কত? তুল্য রোধ বলতে হচ্ছে এ বি সি, বিন্দুগুলো এরকম থাকে না, নর্মাল সার্কিটগুলোতে বিন্দু দেওয়া থাকে না। আমি শুধু আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই বিন্দুগুলোকে আমি দিয়ে দেখাচ্ছি আর কি। তো এ এবং সি এই 2টা বিন্দুর মধ্যে কি আছে? রোধ কত? তাহলে মোট রোধ কত আছে? এ থেকে সিতে যেতে আমার মোট কতটুকু রোধ পার হতে হবে? তাহলে আমার এ এবং বি বিন্দুর মধ্যে রোধ বের করব সে আগের মতো। তাহলে উত্তরটা কি হবে? 10 × 20, যেহেতু 10 এবং 20 সমান্তরালে তাই 10 × 20। নিচে লিখব 20 + 10 হচ্ছে 30। তাহলে উপরে থাকবে কত? নাম্বারগুলোকে চুজ করা একটু খারাপ হয়ে গেছে। তাহলে 6.67। তাহলে এখানে কত পেলাম আমি? 6.67 ওহম এ এবং বি বিন্দুর মধ্যে। এইটার সাথে আমি কি করব? এই যে 20 ওহম রোধ নিয়েছি এটাকে যোগ করে দিব, কারণ এই দুইটার সাথে এ বি এর সাথে সি এর কি সম্পর্ক? সিটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত। বেশ, তাহলে আমাদের মোট রোধ কত হবে? আর বিটুইন এ অ্যান্ড সি। তাহলে 6.67 ওহম প্লাস 20 ওহম। তাহলে 26.67 ওহম এরকম হবে আর কি। তো এবার আমরা দেখব অন্য কোন কোন পরীক্ষায় কি কি রকমের
নম্বর এসেছে, মানে কী কী রকমের প্রশ্ন এসেছে, এখান থেকে কী কী ধরনের মার্কস পাওয়া যেতে পারে। তো আগের যে বর্তনীটা আমরা সমাধান করেছি, যে তুল্য রোধ বের করলাম 8 ভোল্ট দিয়ে, সেটাতে একটা কথা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে R2 এবং R4 এর মধ্যে তড়িৎ প্রবাহের তুলনা করো। তো এরকম প্রশ্ন, যেহেতু সার্কিটটা আমি মুছে ফেলেছি, এইরকম প্রশ্ন আমি আরও সমাধান করব। আপাতত আমরা কি তুল্য রোধের ব্যাপারটাতে থাকি। আপাতত তুল্য রোধের ব্যাপারটাতে থাকি আমি। মনে করেন একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 2 ওহম। এবার আরেকটা রেজিস্ট্যান্স এখানে, সেটা হয়েছে 3 ওহম। এদেরকে যুক্ত করা হয়েছে একটা ভোল্ট দিয়ে, এটা একটা দাগ হবে শুধু, এটা হচ্ছে 5 ভোল্ট। এখানে আবার আরেকটা রেজিস্ট্যান্সকে দেওয়া হয়েছে, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 5 ওহম। এখন বলতে হবে যে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ তড়িৎ প্রবাহ I সমান কত সেটা বের করতে হবে। তো I বের করার জন্যে, মানে মূল বা মোট তড়িৎ প্রবাহ বের করার জন্য সবসময় কী করতে হয়, বর্তনীর তুল্য রোধটাকে বের করে নিতে হবে, যে মোট রোধ কতটুকু। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এখানে একটা মানে 2 ওহম এবং 3 ওহম একটা সরল পথে আছে। এরা একটা কি করেছে, এদের সমবায়টা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে 2 আর 3 আমি 5 লিখে দিতে পারি। তাহলে এই যে 5 ভোল্ট, এই 5 ভোল্টের ওপরের পার্টটাতে মেইনলি কত ভোল্ট আছে, কত ওহম আছে, এটা হচ্ছে 5 ওহম। কারণ 2 এবং 3 এরা হচ্ছে একই রাস্তায়, অর্থাৎ শ্রেণীতে যুক্ত। এবার নিচের দিকে আরেকটা হয়েছে, সেখানে একটা 5 ওহম আছে। এখন খেয়াল করে দেখেন যে সমান্তরাল সমবায়টা কি সুন্দর আরেকটা স্টাইলে করেছে এরা। অর্থাৎ এখান থেকে আমি যদি পজিটিভ টার্মিনাল থেকে বের হই, তড়িৎ প্রবাহ যদি এদিকে যাওয়া শুরু করে, তাহলে কি হচ্ছে, উপরের দিকে সে একটা পথে যাবে, নিচের দিকে একটা পথে যাবে, দুইটা পথ সে ফলো করবে। এরপরে কি করবে, 5 ওহম উপরেরটা দিয়ে এসে একটা বিন্দুতে মিলিত হলো, আবার নিচেরটা দিয়ে এসে ঠিক একই বিন্দুতে মিলিত হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে 5 ওহম এবং এই যে 5 ওহম, এরা দুইটা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে যখন সমান্তরাল সমবায় থাকবে, তখন কি হচ্ছে, এদের 5 × 5 ওভার 5 + 5 হচ্ছে 10। সো এটা হল অবভিয়াসলি 2.5 ওহম। তাহলে 2.5 ওহম হচ্ছে এর তুল্যরোধ। তাহলে আই কত হবে, আইকে আমি লিখব ভি, অর্থাৎ 5 ওভার আর, 2.5। তাহলে কত হবে, টু অ্যাম্পিয়ার, রাইট? সামটাইমস। তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কি হচ্ছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই জিনিসটা খুব সহজ, তাই তো? এইবার এই ধরনের কিছু সার্কিট আপনি প্র্যাকটিস করে ফেলেন। আমি নেক্সট আমি আজকে আর এখান থেকে মানে এই ক্লাসটা বাড়াবো না। নেক্সট এটা যদি বুঝে থাকেন, তাহলে কি করতে হবে, আপনার আরেকটা নতুন ধারণা আমি দিয়ে দিব। সেই নতুন ধারণাটা থেকে আপনি আরেক ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি একটু বলে যাই, সেটা হচ্ছে এরকম যে আমি একটা রোধ এখানে দিলাম। এইবার আমি যদি আরও একটা রোধ এখানে নেই, তাহলে দেখেন আমার যে তড়িৎচালক শক্তি আমি এখানে যদি যোগ করি বিদ্যুৎ প্রবাহের জন্য, তাহলে
এ একটা বিন্দু এবং বি একটা বিন্দু, সি একটা বিন্দু, বিন্দুগুলো দিয়ে নিচ্ছি সুবিধার জন্য, নর্মালি থাকে না, আমি আবারও বলছি। তো এটা হচ্ছে আপনার 12 ভোল্ট, এটাকে আমি দিলাম 12 ওহম, এটাকেও বললাম 12 ওহম। ঠিক আছে না? হিসাবটা একটু বড় হয়ে যাবে, আমার বড় নাম্বার নিয়ে হিসাব করতে একটু কষ্ট হয়। তাহলে 6 ওহম দেই এখানে, এখানে 6 ওহম দেই, একই কথা, কোনো সমস্যা নেই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা তো আপনি বের করতে পারবেন যে এখানে আই কত। আই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স এখানে আর খুব মানে ফর্মুলায় বসিয়ে বের করার কিছু নাই, কারণ এখানে দেখা যাচ্ছে 6 আর 6 12, তার মানে হচ্ছে কি 6 6 12 ভোল্ট বাই 12 ওহম, তাহলে কি হচ্ছে 1 ভোল্ট পার ওহম, উইচ ইজ 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটার মধ্য দিয়ে, আই সমান 1 অ্যাম্পিয়ার। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি বলি যে দুইটা রোধের মধ্য দিয়ে কি একই কারেন্ট যাচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ, যেহেতু একই রাস্তা সেহেতু একই কারেন্ট যাবে। কিন্তু একটা জিনিসে পার্থক্য হবে, যেটা হচ্ছে এ বি, এ এবং সি বিন্দুর মধ্যবর্তীতে, এ এবং সি বিন্দুতে আমরা কি করেছি, এ এবং সি বিন্দুতে, এই বিন্দুতে এবং এই বিন্দুতে আমরা দুইটা মানে 12 ভোল্ট সংযোগ দিয়েছি। এই পাশেরটা হচ্ছে 12, এই পাশেরটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে বি বিন্দুর ভোল্টেজ কত, অথবা এ এবং বি বিন্দুর মধ্যে মানে এই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কত, ভোল্টেজ ডিফারেন্স কত, এই জিনিসটা আমরা জানতে চাইতে পারি। তো এই জিনিসটাকে বলে হচ্ছে ভোল্টেজ ড্রপ। এই ভোল্টেজ ড্রপটা কি হয় এটা জানলে আমাদের আরও একটা প্রশ্ন আসে যে সার্কিটের এখান দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, ওই দিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, তো এইটা থেকে আমরা মুক্তি পাবো আশা করি এই জিনিসটা, কনসেপ্টটা জেনে গেলে। তাহলে 12 ভোল্ট কি হচ্ছে, এই যে 6 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে তার ভোল্টেজ ড্রপ কত, ভোল্টেজ ড্রপ কত? ভোল্টেজ ড্রপ হচ্ছে এই যে কারেন্টটা ঢুকবে এখান দিয়ে, উইচ ইজ 1 অ্যাম্পিয়ার টাইমস এই রেজিস্ট্যান্স। তাহলে কি হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু যে আই আর, এই ফর্মুলাতে আমি বসাবো, তাহলে এই যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে যে 1 টাইমস 6, তার মানে হচ্ছে 6 ওহম। তার মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 6 ওহম। তার মানে এইখানে এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এটা ড্রপ করবে, মানে এখান থেকে আমি 6 ওহম বাদ দিয়ে দিব। সুতরাং বি বিন্দুর ভোল্টেজটা কত হবে, 6 ভোল্ট। বি বিন্দু কততে আছে, 6 ভোল্ট। আচ্ছা, তাহলে সি বিন্দুর ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে এ এবং বি বিন্দুর ভোল্টেজের পার্থক্য কত, 12 বিয়োগ 6 6। আবার বি এবং সি বিন্দুর ভোল্টেজের পার্থক্য কত, সেটা হচ্ছে 6 বিয়োগ 0 অর্থাৎ 6। এইবারে আসেন ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা যেহেতু শুরু করলাম, আমি এটা শেষ করে ফেলি। এটা খুব সহজ, খুব কঠিন কিছু না। তাহলে এখানে আমি 6 ওহম রেজিস্ট্যান্সই রাখলাম। হ্যাঁ, এবার আচ্ছা আচ্ছা, এটা না করে আমরা একটা কাজ করি, 6 ওহমের জায়গায় আমি রেজিস্ট্যান্সগুলো একটু চেঞ্জ করে দিই। কারেন্ট যেহেতু 1 অ্যাম্পিয়ার, এটা আমি ক্যালকুলেট করেছি, তাই আর কষ্ট করে এটা চেঞ্জ করব না। এই ভ্যালুটা কি করি, এটাকে আমি বলি 4 ওহম, এইটাকে বলি 8 ওহম। ঠিক আছে, তাহলে 8 আর 4 12, 12ই থাকলো, আমার কারেন্টটা সেম থাকলো। আচ্ছা, এখন কথা হচ্ছে বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত, ভোল্টেজ অ্যাট বি এটা কত? তাহলে কি হবে, বি বিন্দুতে ভোল্টেজ হবে হচ্ছে মোট ভোল্টেজ মাইনাস আই আর, কত, আরটা হচ্ছে এত আর আর হচ্ছে তাহলে 4, 8 ভোল্ট। এখন আপনি চিন্তা করতে পারেন
যে বি বিন্দুতে আমি একটা কানেকশন দিয়েছি, সেটা হচ্ছে 8 ভোল্ট। তার মানে আমি এখানে একটা জিনিস কল্পনা করে নিতে পারি যে এখানে একটা 8 ভোল্টের কানেকশন আছে। কার কার মধ্যে? বি এবং সি বিন্দুর মধ্যে একটা 8 ভোল্টের কানেকশন আছে। তার মানে যদি 8 ভোল্টের কানেকশন থাকে, চিন্তা করে দেখেন এই 8 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে? 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাবে। কেন? কারণ এই সার্কিটে তো আসলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎই যাওয়ার কথা। সেটা 4 ওহমের মধ্য দিয়েও যাবে, 8 ওহমের মধ্য দিয়েও যাবে। কিন্তু ভোল্টেজ ডিভাইড করবে কিভাবে? ডিভিশনটা কি হবে? ডিভিশনটা হবে হচ্ছে এরকম। তাহলে 8 ভোল্ট হবে, তাই তো? তাহলে 12 থেকে আমরা 4 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 8। তাহলে আমার এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে, আমি কিভাবে লিখি, ভি এ বিন্দুর ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট, সি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। মানে এটা অবভিয়াস, কারণ এখান থেকে দেখাই যাচ্ছে যে আমরা সি বিন্দুর সাথে 12 ভোল্টের কি বলে নিউট্রাল পয়েন্টের একটা সংযোগ দিচ্ছি। ভালো কথা। এটা হচ্ছে নিউট্রাল বলে কি ঠিক হলো? আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি, এটা হচ্ছে সি বি। আচ্ছা, তাহলে ভোল্টেজ অ্যাক্রস এ অ্যান্ড বি আমরা চাইতে পারি যে এই 4 ওহমের দুই পাশে কতটুকু ভোল্টেজ আছে, মানে এ এবং বি বিন্দুর মধ্যে ভোল্টেজ কত। তখন আমরা এটাকে কি বলবো? 12 বিয়োগ 8, 4 ভোল্ট আছে। ঠিক আছে, 4 ভোল্ট আছে। অবশ্যই 4 ভোল্ট থাকতে হবে, কারণ 4 ওহমের মধ্যে দিয়ে 4 ভোল্ট না থাকলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কীভাবে যাবে? এটাই হচ্ছে লজিক। তো ভি বিসি এটার মধ্যে কত ভোল্ট আছে? ভি বিসি এর মধ্যে কারেন্ট থাকবে হচ্ছে 8 ভোল্ট, ভোল্টেজ থাকবে 8 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজ বলতে ভোল্টেজ ডিফারেন্স। ওকে, ফাইন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কনসেপ্টগুলো হচ্ছে ভোল্টেজ ডিভাইডের যে কনসেপ্টটা থাকলো, এটা আমরা নিলাম। এইবার এটাকে যেহেতু কি করলাম, আমরা ভোল্টেজ ড্রপের এই কথাটা জেনেই গেলাম, তাহলে এটাকে একবারে, মানে একটা জিনিস একবারে একটু আজকে জানলাম কালকে জানলাম এরকম হলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মনে হয়। তাই আমি এটাকে কমপ্লিট করে দেই। সেটা হচ্ছে এইবার আমরা একটা সার্কিট যেখানে আমার একটা প্যারালাল কানেকশন আছে সেটা জানতে পারলে সবচেয়ে ভালো হবে। এই তো এখানে আমি 6 ওহম এর একটা রেজিস্ট্যান্স নিচ্ছি, এখানে নিচ্ছি 12 ওহমের একটা রেজিস্টর। আচ্ছা, আমি একটু কি করি, তাহলে কত হবে? দেখেন, এইখানে আমি একটা, না হিসাব একটু কঠিন হয়ে যাবে না, 4 ভোল্টের একটা ব্যাটারি দিচ্ছি, সেল দিচ্ছি, কোষ দিচ্ছি। আচ্ছা, তাহলে এই দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ কত? এটা খুব সহজ, এই দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, এবং এটার তুল্য রোধ কত? 6 গুণ 12, আর 12 হচ্ছে 18, ঠিক আছে, 318, 4 12, এটা হচ্ছে 4 ওহম। আমি এটাই এতক্ষণ চিন্তা করে এখানে 4 ভোল্ট দিয়েছি যাতে কারেন্ট বের করা খুব সহজ হয়ে যায়। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই বর্তমানে তো 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, গিয়ে দুইটা পথে ভাগ হলো। দুইটা পথে ভাগ হলো। এখন কোনটার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? এই প্রশ্নটা আমরা একটু আগে সমাধান করেছি, না করি নাই। ওই যে যখন এটার সাথে আরও একটা 6 12 যুক্ত করলাম প্রথম দিকের প্রশ্নটাতে, সেটাও এখানে এইভাবে সমাধান করা যাবে। তাহলে কত হবে? ভোল্টেজ আমি জানি, তাহলে 6-এর মধ্য দিয়ে কতটুকু যাবে? ধরলাম 6 ওহমের মধ্যে দিয়ে I6 যাচ্ছে, তাহলে ভি বাই আর কত? ভি হচ্ছে 4, আর হচ্ছে 6, আর I12 এটার মধ্যে দিয়ে কতটুকু যাচ্ছে? এটার মধ্যে যাচ্ছে 4/12, এবং এই 4/6 এবং 4/12, এটা একটা 4/6, এটা যাচ্ছে হচ্ছে এটার মধ্য দিয়ে, আর 4/12 যাচ্ছে এটা।
প্লাস 4/12। তাহলে দেখেন এটা হচ্ছে 12, 8, 4, তার মানে ভাগ করলে 1 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্টটা হচ্ছে আমার কি 1 অ্যাম্পিয়ার দাঁড়াচ্ছে। টোটাল কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে যে কারেন্টটা এদিক দিয়ে প্রবেশ করলো একটা প্যারালাল সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন সে ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা, সে যখন আবার মিলিত হবে তখন সে মোট কারেন্টটা একই থাকবে। এটা সমস্ত আইডিয়াল সার্কিটের জন্য আমরা পড়ালেখা করছি, ঠিক আছে। এটা একটা মেস হয়ে গেছে, অনেক কিছু লিখে ফেলেছি, একটু পরিষ্কার করে লিখি, ঠিক আছে। এটা খুব সহজ ছিল। এবারকে আমরা একটু জীবনটাকে কমপ্লিকেট করে ফেলি, না খুব মেসি হয়ে গেছে, আমি এটা কেটে দিই, পুরোপুরি কেটে দিই। এইবার আমি এটাকে সেম সার্কিটটা নেই, এই নিলাম, এই একটা সার্কিট রেজিস্ট্যান্স নিলাম। এইবার ওকে, এটা 12 ওহম, এটা 24 ওহম, এটা 12 ভোল্ট, এখানে 6 ওহম দিলাম একটা সার্কিট বানিয়ে। তো এখন এখানে কি হবে, তুল্য রোধ কত, প্রথমে সেটা বের করি, নাহলে টোটাল কারেন্ট আমি জানতে পারবো না, তাহলে আমার ভোল্টেজ ড্রপের ব্যাপারটা আমি জানতে পারবো না। তাহলে কি হচ্ছে, আমার টোটাল কারেন্টটা হচ্ছে, মানে এখানে কতটুকু আছে এমনি মাঝখানে লিখে দিব আর কি, এখান দিয়ে কতটুকু রোধ আছে অন্য একটা কালার দিয়ে লিখে দিব। আচ্ছা, তাহলে 12 গুণ 24 ভাগ হচ্ছে 24 আর 12 কত হচ্ছে, এটা তো মনে হয় খুব বেশি সুন্দর হবে না নাম্বারটা, নিচে হচ্ছে 36। আচ্ছা, তাহলে 12, 3, 12, 36, 8, 24, তাহলে এখানে 8 ভোল্ট, 8 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে 8 আর 6 14, টোটাল হচ্ছে আমার 14। তাহলে আই যেটা কারেন্ট সেটা হবে হচ্ছে V/14, তাহলে আসলে হচ্ছে 12/14, 0.86 অ্যাম্পিয়ার। এখানে কোনো ক্যালকুলেশনে ভুল হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বুঝতে খুব কষ্ট হবে, কিন্তু আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো আশা করি ঠিকই থাকবে, জানি না কী হবে শেষ পর্যন্ত। তো 0.86 অ্যাম্পিয়ার এই কারেন্টটা যাচ্ছে এখান দিয়ে। এখন আমি যদি বলি যে আচ্ছা 12 ওহম রেজিস্টরের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা কিভাবে বের করব, তখন আমাদের কাজ থাকবে যে ওকে V12, ভি ইকুয়াল টু আমরা কি জানি আই, সো আইকে আমরা একটু এইভাবে লিখি 12/14 আই ইন্টু আর, আর কত, আর হচ্ছে 12, ঠিক আছে, আমি আনসারটা পেয়ে যাব। কিন্তু এখানে ব্যাপারটা রং হবে কেন, কারণ এই যে আমি 12 ভোল্টটা ইউজ করলাম আই আর, ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর, যেটা সেই 12 ভোল্টটা সব জায়গায় ইউজ করা যাবে না। কীরকম ব্যাপারটা, হচ্ছে যে আমি যে ভোল্টেজটা ইউজ করব যেখান থেকে কারেন্ট যাওয়ার জন্য, আই সমান হচ্ছে আমার V/R, এটা লাগবে তো। তাহলে এই যে ভোল্টেজটা আমি নিব সেই ভোল্টেজটা হচ্ছে আমি যে কম্পোনেন্টের অ্যাক্রসে হিসাব করব যে এইটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা জানার জন্য আমাকে অবশ্যই বলতে হবে যে এই কম্পোনেন্টের অর্থাৎ 12 ওহম রেজিস্ট্যান্সের দুই পাশে কতটুকু বিভব পার্থক্য আছে, অর্থাৎ এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভব, অর্থাৎ এ বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব, এটা জানতে হবে। এ এবং বি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা আমাকে বের করে দিতে হবে, তা না হলে আমি সঠিক উত্তরটা পাবো না। তাহলে 12 ওহম যে রেজিস্ট্যান্সটা এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা জানার জন্যে আমার জানা জরুরি বি বিন্দুর বিভব কত। তাহলে ভি ইকুয়াল টু আই আর, ওকে, এখানে হচ্ছে 8 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে ভি
ইকুয়াল টু IR। এটা যদি আমি লিখি তাহলে আমি যদি এখানে 8-এর সাথে গুণ করি তাহলে কি হচ্ছে 0.86 টাইমস R which is R লিখলাম কেন 0.86 টাইমস 8, তাহলে 0.86 টাইমস 8 এটা আমাকে দিচ্ছে 6.88 which is 6.88 V is for volt। তাহলে 6.88 ভোল্ট এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ হচ্ছে এত, তার মানে এ বিন্দুর ভোল্ট হচ্ছে 12 ভোল্ট আর বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 12 বিয়োগ 6.88 সমান হচ্ছে 5.12। এখানকার ভোল্টেজ হচ্ছে 5.12। তাহলে 5.12 যদি বি বিন্দুর ভোল্টেজ হয় তাহলে আমার কি হচ্ছে, যেই ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাই আমি নিয়ে কাজ করব। তাহলে 12 বিয়োগ 5.12 সেটাই হচ্ছে আমার কত হবে, সেটাই হচ্ছে 6.88, মানে ভোল্টেজ ড্রপটা কতটুকু। তার মানে 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমার ভোল্টেজ ড্রপ হয়েছে 6.88। তখন আমি কি লিখব, আই হবে হচ্ছে 6.88 ওভার 12, 0.57। তার মানে আমার 12 ওহম রোধের মধ্য দিয়ে আমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে 0.57। ঠিক আছে, উপর দিয়ে যাচ্ছে 0.57 অ্যাম্পিয়ার, এখান দিয়ে যাচ্ছে। এবার নিচে দিয়ে কত যাচ্ছে, নিচের দিক দিয়ে একই কথা, আমার 6.88 হচ্ছে ভোল্টেজ ড্রপ, এক্ষেত্রেও তাই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 6.88 ওভার 24, 0.29। তো নিচের দিক দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে 0.29 অ্যাম্পিয়ার। এখন আমি দুইটাকে যদি অ্যাড করি সামহাও, তাহলে কি হচ্ছে 0.29 প্লাস 0.57, তাহলে আমার কি পাচ্ছি, আমি এই দুইটার যোগফল পাচ্ছি 0.86, যেটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। এইটা কনফার্ম করতে হবে যে 0.86। এইবার 5.12 এটার ভোল্টেজ এইটা, তাহলে এখানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে অবশ্যই আমি 5.12 যেটা এবং 0 ভোল্ট এইটার অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে আই সমান ভি 5.12 ওভার আর উইচ ইজ 6, এইটাকে আমি আশা করতে পারি কত হবে 0.86, রাইট। তাহলে আমরা দেখি ক্যালকুলেটর একটু করে যে 5.12 এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 0.853। ও মাই গড, কোথাও একটা কিছু হয়েছে তাই না, 0.853। তার মানে আমি এটাকে 0.86 লিখতে পারি, কোথাও ওই যে 3 ডেসিমেল পয়েন্ট 4 ডেসিমেল পয়েন্ট এইটার একটা মানে কম্বিনেশনে কোনো একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার আনসার, ফাইন। তার মানে কারেন্ট হচ্ছে কনসিস্টেন্ট থাকলো, এভাবে হচ্ছে ভোল্টেজ ড্রপ যদি মানে, তাহলে ভোল্টেজ ড্রপটা কেন ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, কারণ যদি আমি এটার ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বলে দিতে পারবো। একটাই মাত্র কনসেপ্ট ভোল্টেজ ড্রপ, এটা দিয়ে আমরা সব কিছু বলে দিতে পারলাম। এখন এই কমপ্লিকেটেড যদি হয়ে যায় সার্কিটটা তাহলে আমরা হয়তো একটু ঝামেলায় পড়বো, ছোটোখাটো, কিন্তু এত বেশি কমপ্লিকেটেড সার্কিটও থাকে না, 2টা 3টা বা 5টা সর্বোচ্চ কম্পোনেন্ট দেয়া থাকে আপনাদের পরীক্ষায়। আর সাহিত্যটা একটু পেঁচানো গোছানো থাকতে পারে যে এটা হলে কি হবে সেটা হলে কি হবে, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখান থেকে আপনি আনসার করতে পারবেন। তো ভোল্টেজ ড্রপটা আপনি বুঝলেন কিনা সেটা আমাকে জানাবেন। আর হচ্ছে এই ভোল্টেজ ড্রপ, তারপর হচ্ছে আমরা কি কি জিনিস শিখলাম আজকে, বা আমি আলোচনা শিখলাম কিনা জানি না, আমরা আলোচনা করলাম